জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে এই সকল কিছু নেই আমাদের আয়োজন এখন চারদিক। সাথে আছি আমি সিউল আহমেদ। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করল শিক্ষার্থীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ সহ অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, পরবর্তী কর্মসূচি কখন ঘোষণা করা হবে, কি ধরনের কর্মসূচি আসতে পারে? সিউল, এই বেলা ৩টা আমরা যেটি দেখেছি বিকাল ৩টা থেকে শুরু হয়েছে তাদের যে আন্দোলন, সেটি এখন ৫ ঘন্টা পর এখন তাদের কালকের যে কর্মসূচি সেটি ঘোষণা করা হয়েছে। এবং আমরা যেটি দেখেছি শিক্ষার্থীরা শাহবাগ থেকে, আপনাকে একটু দেখাতে চাই, এখন তারা চলে যাচ্ছেন এই যে আজকের যে বাংলা ব্লকের যে কর্মসূচি সেটি তারা আজকের মতো এখন তাদের যে কর্মসূচি সেটি মাত্রই শেষ হলো। এবং এই কর্মসূচির মধ্য দিয়ে তারা আগামী দিনের যে ব্লকের যে কর্মসূচি তারা যেটি বলছেন সেটি সারা দেশে সেটি পালিত হবে। এবং এভাবেই শাহবাগের মতো এবং আজকে যেরকম শাহবাগ, নীলক্ষেত থেকে শুরু করে নিউ মার্কেট কিংবা বাংলা মোটর পর্যন্ত সায়েন্স ল্যাব, এই জায়গাগুলোতে যেভাবে রাস্তা অবরোধ করা হয়েছে সেভাবেই তারা সারা দেশে সেই অবরোধ যে কার্যক্রম বাংলা ব্লকেট সেটি চালিয়ে যাবেন। এবং এই মাত্রই ৫ ঘন্টা পর এখানকার যে যানবাহন সেগুলো ধীরে ধীরে এখন চলতে শুরু করবে। এবং আমরা দেখছি যে যারা আন্দোলনকারীরা ছিল, যারা শিক্ষার্থীরা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যেই ঢাকাতে যে কলেজগুলো রয়েছে সেগুলোর থেকে যারা এসেছেন তারা যে কর্মসূচি দিয়েছেন সেটি নিয়ে আজকের মতো ৫ ঘন্টার যে তাদের কর্মসূচি সেটি শেষে তারা যাচ্ছেন। এবং এই যে গাড়িগুলো দেখছেন প্রায় ৫ ঘন্টা আটকে থাকার পরেই এখন ছাড়া পেল বলা যায়। এবং তাদের যে কোটা বিরোধী যে আন্দোলন, অর্থাৎ কোটা বৈষম্যর কথা তারা বলছেন যে তা এখন বর্তমানে যে কোটার নিয়মে চলছে সেটিকে তারা বৈষম্য হিসেবে বলছেন এবং এটিকে সংস্কার করার জন্য বারবার করে বলছিলেন। এবং এই যে সংস্কার করা শেষে একটি কমিশন গঠন করারও কথা বলছেন। এবং দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে এবং চারপাশ থেকে যেই গাড়িগুলো সেগুলো ধীরে ধীরে ছাড়া পেতে শুরু করেছে। এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যে কর্মসূচি আজকের জন্য তাদের কর্মসূচি এখানে সমাপ্ত করেছেন। এবং কর্মসূচি সমাপ্ত শেষে আমরা যেটি দেখেছি শিক্ষার্থীরা নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন। এবং আজকের জন্য ৫ ঘন্টা পর সুল যে তাদের বাংলা ব্লকের যে কর্মসূচি সেটি আজকের জন্য সমাপ্ত হলে এবং আগামীকাল সারা দেশে যেই ব্লকের যে কার্যক্রম এবং সেই সাথে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একসাথে এই আন্দোলনে যুক্ত করার যে প্রয়াস সেটি তারা এখান থেকে বলছেন যে সেটি থাকবে। সিউলে ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। এতক্ষণ আমরা দেখছিলাম সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের যে কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা করা হলো ঠিক কিছুক্ষণ আগেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কাউকে বঞ্চিত না করতেই স্তরভেদে পেনশনের ব্যবস্থা করা হয়েছে, তাই এর বিরোধিতা না করে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। নারী নেতৃত্বের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে দেশও অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। যুব মহিলা লীগকে শক্তিশালী করতে আরও সুসংগঠিত হবার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। হাইকোর্ট ইতিমধ্যে এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই,
কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটা আগে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এদিকে দুপুরে ঢাকা সেনানিবাসে পিজিআরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। বলেন, নিজের জীবনের কথা না ভেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিচ্ছেন তারা। উন্নত হয় সেইভাবে আমরা রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল, নৌপথ, বিমান সব ক্ষেত্রেই আমাদের উন্নয়নের ছোঁয়া রয়েছে। কাজেই আমরা এই কাজটা করে যাচ্ছি। আমাদের লক্ষ্য যে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। জাতির পিতার যে স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলব, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ পিছনে টানতে পারবে না। আমরা অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হব সকলের সহযোগিতায়। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অর্থাৎ পিজিআরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে তাদের জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যান। সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের ব্যর্থ হয়ে পরজীবী আন্দোলনে নেমেছে বিএনপি। এর জন্য কোটা আন্দোলনকে হাতিয়ার বানাতে চায় দলটি। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। শিগগিরই এর সমাধান হবে বলে আশাবাদী সড়ক ও সেতুমন্ত্রী। বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ আছে সরকারের, তবে কবে বসে আলোচনা করা হবে তা এখনও ঠিক হয়নি। শিক্ষার্থীরা যে বিষয় আন্দোলন করছে, এই সিদ্ধান্ত তো সরকারেরই ছিল, চলমান। আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সারা দেশে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। বিকাল ৩টায় স্বামীবাগ ইস্কন মন্দির থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয় ঢাকার প্রধান রথযাত্রা। এ সময় রথ টানা, হরিনাথ সংকীর্তন, গীতাপাঠ, আলোচনা সভা, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, সাভার সহ দেশের বিভিন্ন স্থানে রথযাত্রায় অংশ নেন জগন্নাথের ভক্তরা। আগামী 15 জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। সনাতন রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুল্কপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথের রথযাত্রা। কলকাতার ইস্কন মন্দির সহ ভারতের বিভিন্ন এলাকায় মন্দিরে শুরু হয়েছে রথযাত্রার আনুষ্ঠানিকতা। আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। শনিবার দুপুরে বৃষ্টিতে ভিজে কলকাতার ইস্কন মন্দিরে আয়োজিত রথের রশি টেনে যাত্রার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া মন্দিরে থাকা পূজারীদের সঙ্গে রথযাত্রার শুভেচ্ছা বিনিময় করেছেন মমতা। এ সময় তিনি জানান, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘিতে যে মন্দিরটি তৈরি হচ্ছে, আগামী বছর সেখানেও থাকবে রথযাত্রার আয়োজন। পুণ্যার্থীদের দর্শনের জন্য রথ থাকবে আগামী 14 জুলাই পর্যন্ত। 15 জুলাই উল্টো রথের টানার মধ্য দিয়ে শেষ হবে এবারে রথযাত্রার আনুষ্ঠানিকতা, যা ঘিরে মন্দিরগুলোর আশেপাশে বসছে মেলা, থাকছে সাংস্কৃতিক আয়োজনও। ধর্ম যার যার, উৎসব সবার, এমন ধারণা বাস্তব রূপ নিয়েছে বাংলাদেশে। রবিবার 9 দিনব্যাপী রথযাত্রার উৎসবের প্রথম দিনে
প্রথম দিনে এক আলোচনা সভায় একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। যে কেউ ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সবাই মিলে তা বন্ধ করতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন কুমার তুলসীদাস জানান, ভারত ও বাংলাদেশের সম্পর্ক মধুর ও ভ্রাতৃত্বপূর্ণ। এই রথযাত্রার মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে। অনুষ্ঠান শেষে দুপুর ৩টায় ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রথযাত্রা শুরু হয়। Of the Bangladesh and warm greetings on the occasion of the Rath Yatra to each one of you gathered here today. এখন চারদিক থেকে নিচ্ছ একটি বিরতি, ফিরছি একটু পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এখন চারদিকে। দলমতের প্রভাব বাদ দিয়ে সঠিক তথ্য যাচাই করে সাংবাদিকদের সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, সরকারের বিরোধিতা করা অধিকার, তবে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করা অপরাধ। বিকেলে রাজধানী তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে 2023-24 অর্থ বছরের তৃতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা জানান তথ্য প্রতিমন্ত্রী। এ সময় শতাধিক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে 77,50,000 টাকা প্রদান করা হয়। তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দলমত নির্বিশেষে দুস্থ সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ সরকার। দেশকে এগিয়ে নিতে গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ফলে সাংবাদিকদের সার্বিক বিষয়েও খবর রাখা জরুরি। উদ্যোগ অবশ্যই সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই বিষয়ে দাবি ছিল। কারো যদি ইচ্ছা থাকে গণমাধ্যমকে কন্ট্রোল করবে, মত প্রকাশের স্বাধীনতাকে আটকে দিবে, তাহলে তো সবার প্রথম যে কাজটি করবে সেটা গণমাধ্যমের পরিসর ছোট করে রাখবে, কন্ট্রোল করার সুবিধা। 35 বছরে গণমাধ্যমের যে আকার ছিল, গত 15 বছরে তার চেয়ে দ্বিগুণ হয়েছে। এবং গণমাধ্যমের সদস্য যারা এই কমিউনিটির সাথে সম্পৃক্ত কাজ করছেন, তাদের কল্যাণের জন্য এই কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। কিন্তু এই ইতিবাচক বিষয়গুলি আসলে আমরা খুব একটা তুলে ধরতে পারছি না। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, চলমান কোটা বিরোধী আন্দোলনই প্রমাণ করে দেশে বাক স্বাধীনতা আছে। উচ্চ আদালতে বিচারাধীন থাকার পরও রাস্তায় নেমে স্থিতিশীলতা নষ্টের পেছনে প্রক্রিয়াশীল গোষ্ঠী থাকতে পারে বলে সংশয় জানান তিনি। রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মেধাবী সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী শিক্ষার্থীদের শুধু গতানুগতিক শিক্ষার উপর নির্ভরশীল না থেকে কো কারিকুলামের উপরে জোর দিতে আহ্বান জানান। বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ে ডিগ্রি অর্জনের পাশাপাশি বিশ্ব নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। অনুষ্ঠান শেষে মন্ত্রী কৃতি শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বাতিলের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এক সপ্তাহের টানা কর্মবিরতিতে অচল শিক্ষা কার্যক্রম। রোববার বেলা 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে সমাবেশ শুরু করেন শিক্ষকরা। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষকরা বক্তব্য রাখেন। শিক্ষক নেতারা বলেন, প্রত্যয় স্কিম ঘোষণা করে বৈষম্য তৈরি করা হয়েছে। প্রত্যয় বাতিল করার দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত টানা কর্মসূচি চলবে বলেও জানান তারা। শিক্ষকদের আন্দোলনে একত্রতা প্রকাশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে 305টি কোম্পানির শেয়ারের দর। লেনদেন ছাড়িয়েছে 908 কোটি টাকা। এদিন ডিএসসির প্রধান সূচক DSEX 61.38 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,558 পয়েন্টে। সেই সাথে ডিএসসিতে 908 কোটি 77 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এছাড়া 398টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 305টি কোম্পানির, বিপরীতে 69টি কোম্পানির দর কমেছে। আর 24টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। এখন চারদিক থেকে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর।
স্বাগত এখন চারদিকে। অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠাতে আগের সরকারের বিতর্কিত পরিকল্পনা বাতিল করা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নতুন প্রধানমন্ত্রী তার প্রধান নীতি ঘোষণার জন্য ডাউনিং স্ট্রিটে আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি দিয়েছেন। অভিবাসন প্রত্যাশীরা যেন ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ না করেন সেজন্য এমন একটি উদ্যোগ হাতে নিয়েছিলেন ঋষি সুনাক প্রশাসন। চলতি বছরের এপ্রিলে যুক্তরাজ্যের পার্লামেন্টে বিতর্কিত এই আইনটি পাশ হয়। ওই সময় বলা হয় অভিবাসন প্রত্যাশীদের জন্য রুয়ান্ডা একটি নিরাপদ দেশ হবে, কিন্তু অবৈধ অভিবাসী ঠেকাতে এটি কোনো কার্যকর ব্যবস্থা হবে না দাবি করে বাতিলের ঘোষণা দিলেন স্টারমার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে আমাদের সাথে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c এখন TV।